আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে আমাদের 1 থেকে 3 নাম্বার 4 নাম্বার দেখেন আমাদের আগের মতোই আছে সবকিছু, কোনো চেঞ্জ নাই। এরপরে 5 নাম্বারে যেটা আছে কালার, এখানে একটা নতুন কালার সিম বলছে, পিসফুল ব্লু স্কাই, মানে শান্তিপূর্ণ যে আকাশের যে ব্লু কালারটা, এইটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তারপরে ফন্ট বলছে টাইমস নিউ রোমান ফন্টটা ব্যবহার করতে। তারপরে লোগোটা এই 2000 পিক্সেল 2000 পিক্সেল যে আর্টবোর্ডটা আমরা বানাইছিলাম এই যে 3 নাম্বারে, এইটার মাঝখানে বসাইতে হবে। এরপরে লোগোটা কি হরিজন্টাল ভার্টিক্যাল ভিউ দিতে হবে, বাট আমাদের এখানে স্যাম্পলে কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল ভিউটা নাই, যে কারণে এটা না করলেও সমস্যা নাই। তারপরে এই ফাইলগুলো এক্সপোর্ট করতে হবে এই ফাইলগুলায়। তারপরে মকআপ বানাইতে বলছে, বাট মকআপের কোনো স্যাম্পল কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। আচ্ছা, এখানে আমাদের দুইটা সমস্যা হয়েছে। একটা হচ্ছে এই হরিজন্টাল ভার্টিক্যাল ভিউ যেটা আছে, এটাই কিন্তু আগে আমরা মোকআপ হিসেবে ব্যবহার করতাম। আবার এখানে মোকআপ আলাদাভাবে বলা আছে, যেটার দুইটার একটাও কিন্তু আমাদের যে স্যাম্পল এখানে দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা অ্যাসেসরকে কোশ্চেন করব যে আমরা এই মোকআপটা যে বানাবো কিভাবে বানাবো, কোন স্যাম্পল অনুযায়ী আমরা বানাবো, সে যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব। আচ্ছা, আপাতত তাইলে এখন দেখেন 1 থেকে 10 নম্বর পর্যন্ত এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো পয়েন্ট? একটু কথা না বলবেন। স্যার, বুঝতে অসুবিধা নাই স্যার। আচ্ছা, একটু কথা বলবেন, যদি বুঝতে না পারেন তো প্রশ্ন করবেন, আর যদি বুঝতে পারেন তো বলবেন হ্যাঁ বুঝছি, সমস্যা নেই, তাহলে আমার আগায় যেতে সুবিধা হবে। ওকে, এখন যেহেতু এইখানে 10টা পয়েন্ট আছে, বাট 10টা পয়েন্টের কিন্তু 10টাই কিন্তু আমাদের কোনো কাজ নাই। প্রথম কাজ 3 নাম্বারে 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড বানাইতে হবে। কালারটা হচ্ছে এইটা দিতে হবে। আমরা যে ফন্টগুলো ব্যবহার করব টাইমস নিউ রোমান ব্যবহার করব। আর কিন্তু তেমন কোনো কাজ নাই, এখানে এই ফরম্যাটগুলো সেভ করব। আর বাকি কাজগুলো আমরা সব কি করব, এই ফরম্যাটটা ফলো করে আমরা কি করব, ডিজাইন করে দিব। ওকে, এখানে দেখেন নিচের দিকে যে লেখাগুলো সবটাই টাইমস নিউ রোমানে লেখা আছে, খুবই ইজি কাজ। মূলত কাজ হচ্ছে আমার এইখানে, এটা বানাইতে পারলে আমার কাজগুলো কিন্তু হয়ে যাবে। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখানে আমরা ক্রিয়েট নিউতে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিব, এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিলাম, সরি পিক্সেল। এখানে আমাদের বলছিল 2000 পিক্সেল। এখানে ব্লিড বা কালার মোড কিছুই আমাদের বলে নাই, তো আমরা শুধু এতটুকুই নিলাম, আর কিছুই চেঞ্জ করলাম না, আমরা ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 2000 পিক্সেল 2000 পিক্সেলের আর্টবোর্ড। এখন আমরা একটু স্যাম্পলটা দেখি। এই হচ্ছে আমাদের স্যাম্পল। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমি একটু অফ করি, হ্যাঁ। আচ্ছা, ওকে, দেখেন আমরা এখানে আর্টবোর্ডটা বানাইছি। এরপরে আমরা দেখেন পিছনের একটা কালার দেওয়া আছে এখানে, তাই না? এই কালারটার জন্য আমরা কি করব, এখানে আর্টবোর্ডে একটা শেপ নেবো। হ্যাঁ একটা শেপ নিব। কতটুকু নিব? 2000 পিক্সেল। 2000 পিক্সেল, কারণ আমার আর্টবোর্ডটা 2000 পিক্সেল। এই সাইজেরই আমরা একটা শেপ নিব। শেপটা নেওয়ার পরে আমরা এটাকে অ্যালাইন করে দিব আর্টবোর্ডের সাথে। ওকে, এখন আমরা এই কালারটা নিতে পারবো। এখন দেখেন এইখানে যে কালারটা আছে, এই কালারটা কোথা থেকে আসছে? ওই যে একটা কথা এখানে বলছিল যে পিসফুল ব্লু স্কাই, এখান থেকে আসছে, তাই না? এখন এই ব্লু কালারের যে এই কালার সিমটা আমরা একটু ইন্টারনেটে যদি সার্চ করি, দেখেন এইটুকু নিয়ে আমরা ইন্টারনেটে একটু সার্চ করি। এই যে দেখেন কালার সিমটা এখানে চলে আসছে এরকমটা। তার মানে ব্লু কালারেরই কয়েকটা শেড আমরা এখানে ব্যবহার করব। বোঝা গেছে? আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে কালার কোড নিব না,
আমরা সরাসরি এখানে ডিজাইন করে দিব, কোনো সমস্যা নাই। তো আমরা এখন ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পরে এখানে কি কালার দিব, আমি স্ট্রোক টপ করে রাখলাম, ফিল কালার এখান থেকে কালার দিব। তো ব্লু কালারটা এখান থেকে আমি দিয়ে দেব, এখানে হালকা একটা কালার দেব পিছনে। এরপরে এটাকে আমি লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন দেখেন আমরা এই লোগোটা আগে বানাই, হ্যাঁ, লেখাটা তো পরে সহজে ইজিলি লেখা যাবে, আমরা এই লোগোটা বানানোর চেষ্টা করি। তো আপনারা বলছিলেন এখানে পলিগন শেপ নিব, আমরা পলিগন শেপ যদি নেই তাহলে আমরা পলিগনের কর্নার কয়টা নিব? স্যার 8টা। 8টা কর্নার নিব। আচ্ছা, আপনারা তো পলিগন সবাই যেহেতু বলছেন পলিগন দিয়ে নেওয়া যাবে, তো আমি পলিগন ছাড়া করি, দেখি কেমনে করা যাইতে পারে নাকি। যেহেতু পলিগনের কথা আপনারা বলছেন, তো পলিগন দিয়ে আপনারা করতে পারবেন, এটা আমি বুঝতে পারছি। দেখেন আমি এরকম একটা শেপ নিলাম, চার কোণ একটা শেপ নিলাম একটু লম্বা। তো আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেব, নেওয়ার পরে ঠিক এটার মাঝখানে একটা পয়েন্ট অ্যাড করব, আর ঠিক নিচের দিকে মাঝখানে আরেকটা স্যার পয়েন্ট অ্যাড করব। দেখাবেন না। হ্যাঁ স্যার। বুঝি নাই, বলেন আবার। না স্যার ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে মাঝখানে একটা এবং এখানে মাঝখানে একটা পয়েন্ট অ্যাড করছি, ঠিক আছে। এবার আমি এই পয়েন্টটা, শুধুমাত্র এই পয়েন্টটা সিলেক্ট করে এটাকে একটু নিচের দিকে নামাই দেবো। এটাকেও ঠিক উপরের দিকে উঠাই দেবো। এই শেপটা কি বানানো সম্ভব? জি স্যার। ওকে, এখন দেখেন এটাকে আমি সিলেক্ট করে আমি এটাকে রোটেট করব। আমি যদি এই আকৃতির শেপ বানাইতে যাই, দেখেন এই একটা শেপ কিন্তু আমরা বানাইছি, দেখছেন। তো এটা আমার লাগবে কয়টা? আরো 3টা লাগবে। আরো 3টা লাগবে, মানে টোটাল 4টা, তাই না? এখন 4টা যদি আমরা বানাইতে চাই, তাহলে আমরা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে ঘোরাবো বলেন? স্যার 360 ভাগ 4। হ্যাঁ, তাহলে আমরা রোটেটে ক্লিক করার পরে আমরা এখানে লিখে দেব 360, এটাকে ভাগ দেব 4 দিয়ে। আমি এটাকে কপি দিলাম, 4 না, আমার লাগবে 8টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এই দুইটাকে আবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করে এটাকে একটু ঘুরাই দিলাম। ব্ল্যাক হয়ে গেছে। এটাকে ঘুরাই দিলাম, হ্যাঁ, এই আকৃতি হইলো। দেখেন তো এবার ওই আকৃতির হইছে নাকি আমাদের শেপ যেরকম ছিল। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা জি কি স্যার। করব দেখেন, এখানে একটু কাহিনী আছে এই শেপটার। শেপ বিল্ডার টুল দিয়ে হুম, বলছিলাম যে শেপ বিল্ডার টুল দিয়ে এখন কাটলে হয়ে যাবে না? না কাটলেই হবে না, কেন দেখেন এইখানে এই যে মাঝখানে সাদা দাগটা আছে না, আমরা যদি এখানে কাটা শুরু করে দেই তাহলে ওই সাদা দাগটা কি আমরা পাবো? না স্যার। খেয়াল করেন, এটা কিন্তু আমরা পাবো না। তার মানে এখানে আমার আলাদা আরো শেপ হইতে হবে, বুঝতে পারছেন? এখন এই শেপগুলো আমরা কেমনে নিব? আমরা কি করব, আমরা এই শেপগুলো সব সিলেক্ট করে আমরা স্ট্রোকে একটা কালার দিব, স্ট্রোকে একটা কালার দেব, একটু ব্যতিক্রমী কালার দেই, ওটার থেকে ভিন্ন কালার দেওয়ার পরে আমরা এটাকে স্ট্রোকটা কিছুটা বাড়াই দেব। দেখেন অতটাই বাড়াবো যতটা আমার এখানে মনে হবে যে এখানে যতটুকু ফাঁকা আছে, অতটুকু আমরা কি করব, এখানে বাড়াই দেব। দেখতে পাইতেছেন? এইটা জি বাড়াইলাম। স্যার। এবার আমরা কি করব, এইটা তো স্ট্রোক কালার, তাই না? এখন যদি আমরা কাটতে যাই, এইটা কি কাটবে? এই যে যতটুকু মোটা করছি এতটুকু কাটবে? না স্যার। কাটবে না। না স্যার। তাইলে এখন এটা কাটতে হলে কি করতে হবে? এটা কাটতে হলে আমরা কি করতে পারি বলেন? স্যার পাথ ফাইন্ডার দিয়ে কি কিছু করা যাবে? পাথফাইন্ডার না, আমরা কি করব, এই যে স্ট্রোক যেটা আছে এটাকে আমরা কি করব, ফিল বানাই দেব। আর স্ট্রোক যদি ফিল বানাইতে হয় তাহলে কি করতে হয়, এক্সপান্ড করতে হয়, মনে আছে? দেখেন আমরা এখানে একটা শেপ নিলাম, হ্যাঁ, এটার স্ট্রোক নিলাম অনেক বড়। এখন এই স্ট্রোকটাকে আমরা কি করব, ফিলে কনভার্ট করব। ফিলে কিভাবে কনভার্ট করব, এটা ধইরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। ওকে,
এখন দেখেন যখন আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন ভিউ মোডে যাব তখন এইটার কি হয়েছে, আলাদাভাবে কিন্তু পাথ তৈরি হয়েছে, তাই না? তো আমরা এই সেম কাজটা আমরা এই শেপগুলোর সাথেও করব। তাহলে আমরা সবগুলো সিলেক্ট করলাম। আগে কন্ট্রোল ওয়াইতে আউটলাইন ভিউ দেখেন সিঙ্গেল পাথ আছে এখানে, কিন্তু আমরা যখন এখানে এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, ওকে, এখন দেখেন কন্ট্রোল ওয়াই দিলাম, কি হয়েছে, পাথ হয়ে গেছে তিনটা, তাই না? এখন যদি আমি জি এইগুলাকে স্যার। অ্যাডজাস্ট করে দেই বা কাইটা দেই তাইলে কিন্তু আমি কি ওই শেপটা পাবো না, এইটা পাবো না। জি হ্যাঁ স্যার, পাবো। হ্যাঁ, বুঝতে পারছেন কিভাবে করছি? জি স্যার, বুঝছি। ওকে। স্যার, এক্সপান্ড করলে মূলত হয়টা কি? এক্সপান্ড করলে স্ট্রোক যেটা থাকে, স্ট্রোকটা সাধারণত কিন্তু পাতের উপরে কালার থাকে, ওই যে জায়গাটা যতটা মোটা থাকবে ওটা আলাদা একটা ফিলে কনভার্ট হয়ে যায়। মানে স্ট্রোকের উপর আরেকটা স্ট্রোকের মতো হবে আর কি। স্ট্রোক তো আসবেই, কারণ স্ট্রোক ছাড়া তো আপনার শেপই হবে না, মানে আলাদা স্ট্রোক হবে এবং ওইটা ফিলে কনভার্ট হবে। আমরা পরবর্তীতে ওইটাকে কাটতে পারবো, পাথ হিসেবে ধরে কাটতে পারবো। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে যাওয়ার পর এখন তো ইজি হয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, এখন কি করবো, আমরা এই এই দাগগুলো ধরে ধরে কেটে দেবো, একটু সময় লাগবে। আমি আগে মাঝখানের শেপটা বাইর করে নেই। এটা হচ্ছে মাঝখানের শেপ। এরপরে বাকি যা কিছু আছে এখান থেকে আমরা সব ধরে কেটে দেব। এভাবেও কাটতে পারি, অথবা আমরা এক কাজ করতে পারি, এই শেপগুলোকে যেগুলো আমার দরকার এগুলো প্রত্যেকটা একটা একটা ক্লিক করে এগুলোকে আমরা আলাদা করে নিয়ে যাব। এভাবে করতে পারি। দেখেন, এবার যদি এই শেপগুলো সিলেক্ট করি, এটা আবার গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের এই যেগুলো দরকার এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা ধরে আলাদা করে নিয়ে যেতে পারি। দেখেন, এটা যদি এভাবে সরাই ফেলাই, একটা রয়ে গেছে। এটা হচ্ছে আমার মূল শেপ, আর এগুলো আমার দরকার নাই, আমি এগুলো সব ডিলিট করে দিলাম। এবার দেখেন ওই আগেরটার মতো শেপ আমার হয়েছে কিনা। এখানে একটু ফাঁকা বেশি হয়ে গেছে, মানে এটা আরেকটু মোটা নেওয়ার দরকার ছিল, কিন্তু মোটামুটি কিন্তু এটার মতোই হয়ে গেছে। দেখেন এই যে ফাঁকাটা এটা একটু এখানে বেশি হয়েছে, আর সব বাকিগুলো কিন্তু ঠিক আছে। ওকে। জি স্যার। এবার দেখেন তাহলে আমরা এটাকে কি করব, আমরা আলাদা একটা কালার দিই। আমরা কিন্তু ব্লু কালারটাই ব্যবহার করব, এটার গাঢ় শেড হালকা শেড এরকম ব্যবহার করব, বাট ব্লুটাই ব্যবহার করব সব জায়গায়। হ্যাঁ। আচ্ছা, এটাকে এখানে আনার পরে দেখেন এবার কালারটা একটু খেয়াল করেন, এই চারটা আর মাঝখানের ট্যাগ কালার আর বাকি সবগুলো কিন্তু একটু হালকা অন্য কালার। এই কারণে আমি এখানে সেম কাজটা করব, এগুলো আলাদা আলাদা ভাবে ধরে। ঠিক আছে, মাঝখানেরটা আবার এই কালার হবে। ঠিক আছে, এবার আমি এটাকে একটা আলাদাভাবে গ্রুপ করে রেখে দিলাম। এটা হচ্ছে আমার মাঝখানের ডিজাইনটা। আর এরপরে নিচে কিন্তু যে ডিজাইনটা আমার এখানে আছে এটা কিন্তু খুবই সহজ, তাই না? জি স্যার। আচ্ছা, এটা কি করতে হবে দেখেন, এখানে এই যে ওয়াইটা কি হয়েছে, এটা নিচে ঢুকে গেছে, উপরের কালারের সাথে কি হয়েছে, নিচে ঢুকে গেছে। এটা কি হয়েছে কাহিনীটা একটু বলতে পারবেন কেউ? স্যার, ইলিপ শেপ নিয়ে করা যাবে না, একটু কাইটা দিলে? আচ্ছা, আর কেউ? লেয়ারটাকে উপরে উঠেন না। ব- লেয়ারটা উপরে উঠাই দেবো তাই?
জি। এই লেয়ারটা যদি উপরে উঠাই তাহলে এইটা কি আসবে? এইভাবে কি হবে? কিংবা স্যার পেন টুল দিয়ে ওই যে পাতার মতো করে কতটুকু আট করে ওইটুকু যদি আইন না তারপরে কাইটা দিয়ে তারপরে ওরকমও করা যেতে পারে। না, এটা কঠিন হয়ে যাবে। আর কোনো আগে স্যার টেক্সট কে স্যার আউটলাইন করতে হবে, তারপর হচ্ছে ওয়াইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া নিচে নিয়ে শেপ বিল্ডটা কাটতে হবে। উম, কাছাকাছি গেছিলেন কিন্তু লাস্টে যে মিলাইতে পারেন নাই। ওকে, আমি করতেছি, হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে একটু পাশে রাখা ইলাস্ট্রেটর এক জায়গায় নেই। আমি আগে একটু লেখাটা লিখে নিই, তারপরে আমি আবার স্ক্রিনটা বড় করে দিব। আমি আগে টাইপ টুল দিয়ে আগে লেখাটা লিখে দিই, হ্যাঁ। লেখা কিন্তু বলছিল কোন ফন্টে, মনে আছে? টাইমস নিউ রোমান। হ্যাঁ, টাইমস নিউ রোমান ফন্টে আমরা এই লেখাটা টাইমস নিউ রোমান বানাই দিব। টাইমস নিউ রোমান নিলাম। আর এখানে যে লেখাটা আছে, আমি সম্পূর্ণ লেখাটা আগে একবার লিখে দিই। লেখা নিয়ে তো আর কোনো কারো সমস্যা হওয়ার কথা না। আর যারা বাংলা লিখতে না পারেন স্যার। না, বাংলা লেখা শিখেন, কারণ এখন বাংলার উপরে অনেক জোর দিচ্ছে এনএসডি এর কোশ্চেনগুলা। ওকে, এই হচ্ছে আমাদের লেখা। এখন এইটাকে নিয়ে আমরা এখানে সাজাবো। লোগোটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। লেখাটা আমরা আউটলাইন করে দিলাম, ক্রিয়েট আউটলাইন। এটা একটু বোল্ড আছে এখানে, এটার থেকে এই লেখাটা একটু মোটা বেশি, তো এটাকে আমি একটু বোল্ড করে দিব। আর বাকিটা নিচেরটা যেভাবে আছে সেভাবে থাকবে। বোল্ড করে আমরা এই লেখাটার সাথে মিলাই দিব। একটু ছোট হবে কারণ নিচে আর একটা শেপ আছে, আমি এখানে একটা শেপ দিয়ে দিই। আচ্ছা, শেপটার কালার কি দিব? ওই ব্লু কালারই আমরা দিব, হ্যাঁ। এটা থেকে দিয়ে দিই। ওকে, এই লেখাটা উপরে থাকবে। আর এইখানে একটা লেখা আছে। জিহাদ হাওলাদারের কোনো সমস্যা নাকি জিহাদ? জি স্যার, নেট একটু সমস্যা আছে এই জন্য। ওকে, ট্রাই করেন যতটা থাকা যায়, আর আমি তো রেকর্ড দিয়েই দিব, কোনো সমস্যা নেই, হ্যাঁ। একটু চেষ্টা আচ্ছা। করেন। আসলে আমরা সবাই পরিস্থিতির শিকার, কিছু করার নেই এখন। আমি জানি এই সময়টা আপনাদের ক্লাসে ফিজিক্যাল ক্লাসটা নিতে পারলে ভালো হতো, বাট এখন কিছু করতে পারতেছি না আপনাদের জন্য আমি। আচ্ছা, সবগুলো আমি একটু ওকে স্যার, সমস্যা নাই। সবগুলো অ্যালাইন করে আমি মাঝখানে নিয়ে যাচ্ছি। ওকে, এখন দেখেন এই যে ওয়াই এর নিচের যে জায়গাটা, এটা আমাদের ঠিক করতে হবে, তাই না? আমি এটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি। ওকে, আচ্ছা, একটু কালারটা একটু চেঞ্জ করি। আহ, এইটার কালারটা চেঞ্জ করে আমরা এটাকে একবারে আউটলাইন করে দিই, অথবা আউটলাইন না করলেও সমস্যা নেই, এটা দিব। এই তো কালার মোটামুটি কিন্তু ক্লিয়ার। এখন শুধু এইখানের এই কাজটা বাকি আছে। এক্ষেত্রে আমরা কি করব, এই যে যে লেখাটা, এই লেখাটাকে আমরা আউটলাইন করে দেব। আউটলাইন কি করে দিলাম?
আচ্ছা, আউটলাইন করে দিছি আগেই। এটাকে আমরা, আপনারা যেভাবে বলছেন যে এখানে পেন টুল দিয়ে পাতার মতো আঁকবো বা অনেক কিছু বলছেন, অত কিছু করার দরকার নেই। আমরা সহজ হিসাব, এইটার উপরে আমরা স্ট্রোক দেব। এই লেখাটায় স্ট্রোকে কালার দিব। স্ট্রোকে কোন কালারটা দিব? এই যে এখানে নিচে যে কালারটা আছে না ব্যাকগ্রাউন্ডে, ঠিক ওই কালারটাই দিব। এখন আমরা যদি এক কাজ করি, দেখেন আইড্রপার দিয়া এই কালারটা আমরা যদি একটু স্যাম্পল নেই, এই হচ্ছে কালার কোড। আমি এটাকে কপি করে রেখে দিলাম। এবার আমি এই টেক্সটটা সিলেক্ট করার পরে স্ট্রোক কালারটা ওপেন করে আমি ওই কালার কোডটা যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে ওকে দিলাম। তার মানে স্ট্রোকে ওই পিছনের এই কালারটা হয়ে গেছে। এবার আমি স্ট্রোকটা অনেক বাড়াই দিব। দেখেন স্ট্রোক বাড়াই দেওয়ার ফলে হয়েছে কি, আমার লেখাটা চিকন হয়ে গেছে, তাই না? এটা কি করা যাবে? এটা করা যাবে না। তো এইটার সমাধান হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোকে যাব। স্ট্রোক, স্ট্রোকে যাওয়ার পরে এই যে নিচে অ্যালাইন স্ট্রোক নামের একটা অপশন আছে, অ্যালাইন স্ট্রোক। এখান থেকে আমরা একেবারে শেষেরটা স্ট্রোক আউটসাইড এইটা দিয়ে দেবো। যখনই স্ট্রোক আউটসাইড দিয়ে দেবো, দেখেন স্ট্রোক কিন্তু বাইরে চলে গেছে, তাই না? এখন মনে হয় যে স্ট্রোক একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাইলে ভালো হবে। তো আমি স্ট্রোক আর একটু কমাই দিই। ঠিক আছে কিনা দেখেন। স্যার বুঝছি। ঠিক আছে, এখন দেখেন স্যাম্পলের সাথে মিলান। আমাদেরটা মনে হয় যে ঠিক আছে, তাই না? যেহেতু আমাদের কালারের কোড বলা নাই, তো একটু এলোমেলো হইতেই পারে। হ্যাঁ, যদি কালারের কোডটা বলা থাকতো তাইলে আর কোনো এলোমেলো হওয়ার কোনো সুযোগ ছিল না। তাইলে একেবারে এক্সাক্ট কালারটা আমরা দিতে পারতাম। যেহেতু কালার কোড দেওয়া নাই, তো আমাদের এইভাবে করছি, কোনো সমস্যা নাই। এবার আমি সবগুলো মিলা গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে আমরা এটাকে অ্যালাইন করে একেবারে পেজের ঠিক মাঝখানে বসাই দেব, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে। এবার আমরা কোশ্চেনটা একটু দেখি কোনো পয়েন্ট বাদ গেলাম কিনা। আমরা 2000 পিক্সেলের আর্টবোর্ড দিছি, লোগো আঁকছি, তারপরে ব্লু কালার সিম দিছি, টাইমস নিউ রোমান ফন্ট দিছি, এটাকে আমরা মাঝখানে বসাইছি। এখন হরিজন্টাল ভিউ আর ভার্টিক্যাল ভিউ যেটা বোঝায়, আমরা যে আগের টুলসগুলো যে করতাম, আমি একটু দেখাই দিই। আগের একটা টুলস ছিল না এরকম, যে আমরা এই লোগোটাকে ঠিক সেম ভাবে আমরা কি করতাম, এটাকে এইভাবে আমরা বসাইতাম, এইভাবে একটা বসাইতাম না? জি এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল ভিউর একটা রূপ। তো এটা যেহেতু আমাদের স্যাম্পলে আপাতত দেওয়া নাই, তো আমরা আপাতত এটা করছি না। হ্যাঁ, যে আমরা কিন্তু পারি, করতে পারি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখন এটা আমরা করব কিভাবে? আমরা অ্যাসেসরকে জিজ্ঞেস করব যে আমরা এটা কিভাবে করব। অ্যাসেসর যেভাবে বলবে আমরা সেভাবে করব। তো এখন আমার কাজ যেটা বাকি আছে, এটাকে সেভ করা। কোন কোন মোডে সেভ করতে হবে? পিএনজি, জেপিজি, এসভিজি, প্রিন্টেড, পিডিএফ, ইপিএস। মোটামুটি আমাদের বরাবর যেভাবে বলে সেভাবেই বলা আছে। ওকে, আমরা এটাকে সেভ করি। এআই মোড বলে নাই তো, এআই মোড সেভ করব না, তাই না? না স্যার, করতে হইবে। এআই অবশ্যই করতে হবে। সর্বপ্রথমে এই মোডে সেভ করতে হবে। ওকে, তাহলে আমরা এই যে লোগোটা আমরা এআই মোডে মতো করে সেভ করলাম। এটা আমার আগেই করা আছে, যদিও আমি আর নতুন করে সেভ করতেছি না। আচ্ছা, সেভ করে দিই, এই 2 নামে সেভ করে দিই, লোগো 2। কারণ একই নামে তো দুইটা ফাইল থাকা যাবে না। সেভ করে দিলাম। আচ্ছা, এবার বলছে পিএনজি। আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্টে অ্যাজে যাব। বলেন। স্যার এই যে প্রশ্নের লোগোর সাথে না এটার লোগোটা না কেমন জানি লাগতেছে, মানে মিলতেছে না, কি? মানে ফাঁকাটা বেশি লাগতেছে না। হ্যাঁ, আমি তো সেটা আপনাদের বললাম যে এইখানের ফাঁকাটা হুম, এখানে কম। হ্যাঁ, বাট আমি হুম। যেটা বানাইছি এইখানের ফাঁকাটা একটু বেশি। এটা সমস্যা হবে না? আপনারা কমাই দিবেন। আমি যখন এটা বানাইছি তখন ওইটা একেবারে মানে কাছাকাছি রাইখে করি নাই, তো এই কারণে ফাঁকাটা একটু বেশি হয়ে গেছে। ঠিক
ঠিক আছে? হুম। বা এরকম হইলেও সমস্যা নাই, আমি যেটা বানাইছি এরকম ফাঁকা হইলেও সমস্যা নাই, আপনারা করতে পারবেন এভাবে। আচ্ছা, সেভ করা কি আর দেখানোর দরকার আছে? এসভিজি, পিএনজি, জেপ যে ফরম্যাট আছে, সেভ করতে পারবেন না? জি স্যার পারবো। কে পারবেন না বলেন? আচ্ছা, জি স্যার পারবো। হ্যাঁ সবাই পারবেন, তাহলে আমরা এটা ক্লোজ করে দিই এখন। পরেরটা একটু দেখি আমরা। দেখেন টাস্ক 2, এত সময় আমরা করলাম হচ্ছে টাস্ক 1, ঠিক আছে? মোটামুটি অনেকটা সময় নিয়ে ফেলাইছি আমরা। এবার টাস্ক 2 তে যাই। টাস্ক 2 তে হচ্ছে আমাদের এই পোস্টারটা বানাইতে হবে। আচ্ছা, এই পোস্টারটার আমি যদি অরিজিনাল স্যাম্পলটা একটু দেখাই, এটা হচ্ছে অরিজিনাল স্যাম্পল। এখানে সব কিছু কিন্তু বাংলায় আছে, ইংলিশে শুধু এই যে হাতের নিচে একটা লোগো যেটা আমরা বানাইছি লোগোটাই আছে, এছাড়া সব কিন্তু বাংলায়, ঠিক আছে? আর এই যে গাঢ় কালার কালো যেটা দেখতেছেন, এখানে আমরা ওই ব্লু কালারেরই একটা গাঢ় শেড ব্যবহার করব, আর অন্যান্য জায়গায় হালকা কালারগুলো ব্যবহার করব ব্লু কালারের। তো এইভাবে আমরা এই পোস্টারটা বানাই দেব। দেখেন উপরের দিকে রেজিস্ট্রেশন মার্ক আছে, এইখানে এই যে রেজিস্ট্রেশন মার্ক আছে, সিএমওয়াই কে লেখা যেটা, নিচে এই পাশে তিন পাশেই আছে। এটা আমরা, আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এটা হচ্ছে এআই দিয়ে বানানো একটা, মানে ওই ছবিটা দেওয়ার পরে এআই তে কমান্ড দেওয়ার পরে এরকম বানাই দিয়েছে। আসলে অরিজিনাল ছবি কিন্তু এরকম হবে না, আমরা যেটা বানাবো এরকম হবে না। আচ্ছা, এক নম্বরে বলছে ডেভেলপ ডিজাইন কনসেপ্ট এন্ড স্কেচ, তারপর 2 নম্বরে বলছে ক্রিয়েট এ পোস্টার ডিজাইন ফোল্ডার এন্ড কিপ অল ইওর ফাইলস ইনসাইড দি জব টু ফোল্ডার। জব টু ফোল্ডারের ভিতর সবকিছু রাখতে হবে। একটা নতুন ডকুমেন্ট বানাইতে হবে প্রিন্ট সেকশন থেকে, তার মানে কালার মোড হবে কি? প্রিন্ট সেকশন থেকে বলছে কালার মোড কি বলবো? সিএমওয়াই কে সিএমওয়াই কে দেব। এটা ডাইমেনশন বলছে 17, ওয়াইড হচ্ছে 17, হাইট হচ্ছে 23 ইঞ্চি, 17 আর হচ্ছে 23 ইঞ্চি। ব্লিড বলছে 0.125, সেফটি মার্জিন বলছে 1 ইঞ্চি। এই পোস্টারটা বানাইতে হবে, এখানে আবার বলছে ফ্লায়ার, ওকে সমস্যা নাই। তারপরে বলছে ইউজ লোগো ফ্রম জব টু টাস্ক 1, টাস্ক 1 এর লোগোটা আমরা ব্যবহার করব। এরপরে কালার যেটা আমাদের ওইখানে পিসফুল ব্লু স্কাইস সিম ব্যবহার করতে বলছে, আমরা এইখানে সেম কালারটাই ব্যবহার করব। তারপরে বলছে ফন্ট, ফন্ট বলছে এলাই সিরাজ সানজার ইউনিকোড, এটা ব্যবহার করতে। এটা নতুন ফন্ট, আমরা আগে ব্যবহার করি নাই। তারপরে আছে শরীফ শিশির ইউনিকোড বোল্ট, এই দুইটা ফন্ট আমরা ব্যবহার করব। তারপরে আইকন ইন্টারনেট থেকে নেওয়া যাবে। তারপরে পোস্টার ডিজাইন আর্টবোর্ড ডাইমেনশনের মাঝখানে বসাইতে হবে। এইখানে আবার বলছে দেখেন, এটা একটু খেয়াল করেন, এটা কিন্তু আগে আমাদের এইরকম টাস্ক 2 তে কখনো ছিল না, টাস্ক 1 এ ছিল বাট টাস্ক 2 তে ছিল না। আমাদের এখানে আর্টবোর্ডের কথা বলে দিয়েছে 17 আর 23, বাট এইখানে এসে আবার বলছে যে ডিজাইনটা রাখতে হবে কোন ডাইমেনশনে, 20 আর 26 এর মাঝখানে। তো এখন বলেন আর্টবোর্ড আপনারা কত নেবেন? আপনারা আর্টবোর্ড তাইলে কত নেবেন? বড়টাই নিতে হবে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এইটার ওয়াইড আছে 20 ইঞ্চি আর 26 ইঞ্চি হাইট, এটা আছে 17 ইঞ্চি আর 23 ইঞ্চি। এটার ডিফারেন্স কতটুকু? 3 ইঞ্চি করে ডিফারেন্স, মানে দুই পাশে 3 ইঞ্চি। যদি দুই পাশে যদি আমরা জায়গা ছেড়ে দিই, তাহলে এক পাশে 1.5 ইঞ্চি করে জায়গা আমাদের ছেড়ে দিতে হবে, তাই না? 1.5। এইখানে আমাদের সেফটি মার্জিন বলছে আবার 1 ইঞ্চি, তাই না? এই 1 ইঞ্চিও তো আমাদের ছেড়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এইখানের এই যে এইটার যে পরিস্থিতি, এতে এইটা নিলে ভালো হবে। 20 ইঞ্চি আর 26 ইঞ্চি নেব, ওইখান থেকে আমরা ভিতরে ডিজাইন করব হচ্ছে এইখানে এতটুকু ডিজাইন করব, ঠিক আছে? কারণ এই পেজের পরে আমাদের কিন্তু আর কোনো পেজের সাইজ দেওয়া নাই, তো আমরা এই সাইজটাকে ধরে নেব পোস্টারের সাইজ, আর এটাকে ধরে নেব আর্টবোর্ডের সাইজ। তো
তো 20 ইঞ্চি 26 ইঞ্চি আর্টবোর্ড নিব আমরা। এর ভিতরে মাপ যা কিছু দেওয়া আছে সব কিছু দিব। এর ভিতরে এই সাইজে আমরা পোস্টার ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বলছে এখানে, ফ্লায়ার ডিজাইন প্রেজেন্টেড লাইক অ্যান এক্সাম্পল পোস্টার ডিজাইন ভিউ উইথ প্রিন্ট ক্রপ অ্যান্ড রেজিস্ট্রেশন মার্ক। ক্রপ মার্ক, প্রিন্ট, তারপর রেজিস্ট্রেশন মার্ক, এই মার্কগুলো আমাদের এইখানে দিতে হবে। তারপরে বলছে এক্সপোর্ট অ্যান্ড সেভ, এই ফরম্যাটগুলোতে আমাদের সেভ করতে হবে। তারপরে 14 নম্বরে এসে বলছে ফাইল হ্যান্ড ওভার জিপ ফোল্ডার। এই কাজটা কিন্তু আগে আমরা কখনো করি নাই। ফাইলটা কি করতে হবে, জিপ ফোল্ডারে হ্যান্ড ওভার করতে হবে, মানে অ্যাসেসরকে দিতে হবে। দেখেন, এটা জিপ করতে পারেন আপনারা? না স্যার, একটু দেখাই দিয়েন। ওকে, আচ্ছা তাহলে আমরা কাজ শুরু করি। তাহলে আমরা আর্টবোর্ড নিব কি 20 ইঞ্চি আর 26 ইঞ্চি। এখন দেখেন, যখন আমরা 20 ইঞ্চি আর 26 ইঞ্চিতে আর্টবোর্ড নিব, এটা কিন্তু অনেক বড় একটা পেজ। তো প্রথমত আমার যে ডিভাইসে এখন কাজ করতেছি, এটা যদি এত বড় পেজ নিয়ে কাজ করি অনেক হ্যাং করবে। আমি এত বড় পেজ নিব না। এই 20 ইঞ্চি আর 26 ইঞ্চি আমি এটাকে 20 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটারে করি। আপনারা বুঝতে পারবেন তো? জি স্যার। এটা আমার ডিভাইসের সমস্যার কারণে আমি এটাকে কাস্টমাইজ করব। মানে 20 ইঞ্চিতেই আপনারা করবেন, কিন্তু আমি যেহেতু এখন কাজ করতেছি, দ্রুত কাজ করতে হবে, তাই এটা অনেক হ্যাং করতে পারে, যে কারণে আমি এটার সাইজটা একটু ছোট করে নেব। তো আমি 20 সেন্টিমিটার, ইঞ্চির জায়গায় আমি সেন্টিমিটার ধরে কাজ করব। আচ্ছা, আশা করি পরবর্তীতে যখন আমরা করব আর কি, মানে কাজ শেষ করার পরে আমি কিন্তু এটাকে স্কেল করে দিতে পারবো। মানে ইঞ্চির জায়গায় আমরা কি সেন্টিমিটার জায়গায় ইঞ্চি করে আমরা কিন্তু আগের সাইজে করে নিতে পারবো। কারণ এটা হচ্ছে ভেক্টর, যে কোনো সাইজে করেন আপনি, পরবর্তীতে এটা কি করা যাবে, চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে এটাকে কেটে দিই। আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। আমাদের বলছিল প্রিন্ট সেকশন থেকে, প্রিন্ট সেকশনে গেলাম। আমি এখান থেকে সেন্টিমিটারে করি, হ্যাঁ, আপনারা ইঞ্চিতে করবেন। আচ্ছা, ওয়াইড বলছিল হচ্ছে কত, 20, আর হাইট হচ্ছে 26। ঠিক আছে? ব্লিড কত বলছিল, 0.125 নাকি? 0.125। তাহলে কালার মোড কি হবে, সিএমওয়াই কে হবে, কারণ প্রিন্ট সেকশন থেকে বলছিল। আর বাকি সবকিছু ঠিক আছে, তাই না? আমরা ক্রিয়েট ক্লিক করলাম। এই হচ্ছে আমার আর্টবোর্ড। এখন বলেন, এখানে আমাদের যে আর্টবোর্ডের ভিতরে যে পোস্টারটা বানাবো এই সাইজে। যদিও এখানে বলছিল ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, কিন্তু এইখানে আবার বলছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। তার মানে এখানে ভুল করছে। যে কোনো একটা হচ্ছে আর্টবোর্ড আর একটা কি ডিজাইন সাইজ। এখন এইটা যদি আর্টবোর্ড হয়, তাহলে এইটা কি ডিজাইন সাইজ হইতে পারবে? না। পারবে না, কারণ আর্টবোর্ড থেকে ডিজাইনের সাইজ বড় হবে না, বরঞ্চ আর্টবোর্ড থেকে ডিজাইনের সাইজ ছোট হবে। এই কারণে এইটা হচ্ছে আমরা শেপ নেব। আমরা এখানে একটা শেপ নিব। ওয়াইড হবে 17 আর হাইট হবে 23। ঠিক আছে? এটাকে আমরা আর্টবোর্ডের মাঝখানে বসাই দিলাম। এখন দেখেন, আমাদের এখানে সেফটি মার্জিন বলছিল 1 ইঞ্চি, তাই না? এখন এই সেফটি মার্জিন 1 ইঞ্চি আমরা কোন জায়গায় দেব বলেন? স্যার ভিতরে। হ্যাঁ, ভিতরে। এই যে যে শেপটা আছে, এই শেপটাকে আমরা কপি করে ফন্টে পেস্ট করলাম। করার পরে ট্রান্সফর্মে যাওয়ার পরে ট্রান্সফর্ম থেকে আমরা এইখান থেকে ওয়াইড থেকে 1 মাইনাস করে দিব, আর হাইট থেকে 1 মাইনাস করে দেব। এটার পয়েন্টটা অবশ্যই মাঝখানে ধরে রাখতে হবে, -1। ঠিক আছে? এটা হচ্ছে আমার সেফটি মার্জিন। আমরা ডিজাইন কিন্তু এই পিছনের এই শেপেই করব,
কিন্তু মূল ডিজাইনের যে মূল অংশগুলা, যেমন এটা যদি আমরা স্যাম্পল দেখি, এটা আমরা এই ডিজাইনটা কিন্তু বাইরের ডিজাইনটাই করব, কিন্তু ওই মার্জিনের বাইরে এই যে লেখাগুলা বা কোনো শেপ বা কোনো আইকন, এগুলা কিন্তু আমরা ওইটার বাইরে নিব না, ওইটার ভিতরে রাখবো। আর ডিজাইন বাইরেরটাই করব, ঠিক আছে? যেমন এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই পিছনেরটাই নিব। আর এটা জাস্ট দেখার জন্য থাকবে। এটা আমি করে দিই, গাইড বানাই দিই, ফিল কালার অফ করে এটাকে আমি গাইড বানাই দিলাম। এই যে আমরা ডিজাইন কিন্তু এইটাই ধরেই করব, বাট মূল যে এলিমেন্টগুলো, বিভিন্ন লেখা, শেপ, এগুলো আমরা এইটার বাইরে নেব না, আমরা ভিতরের দিকে করব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এখন আর কি বলছিল পরে? আর্টবোর্ড নিচ্ছি, ব্লিড, মার্জিন সব ঠিক আছে। এখন আমার ডিজাইনটা করতে হবে, তাই না? ওকে, এখন এটা দেখে দেখে আমরা ডিজাইনটা করে দেবো। দেখেন, ডিজাইন করতে গেলে আমার এই বাইরের শেপ যেগুলো আছে, এই শেপগুলো আঁকতে হবে আগে, হ্যাঁ? এখানে যে এই শেপটা আছে না, এটা কিন্তু আমাদের ডিজাইনে নাই, এটা কিন্তু এখানে নাই। ওটা হচ্ছে এআই একটু মাতুব্বারি করে দিয়েছে, ওটা আমাদের করার দরকার নেই। আমরা যেটা করব, আচ্ছা স্ক্রিন কি ভালো দেখা যায়? জি স্যার, মোটামুটি। মোটামুটি? আচ্ছা, মোটামুটি দেখা গেলে হবে, কারণ আপনারা তো মনে হয় সবাই মোবাইলে ক্লাস করতেছেন, মোবাইলে স্ক্রিন তো এমনি একটু ছোট হয়। হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন, এই যে যে শেপটা, এই শেপটা আমার রাখতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এক কাজ করি, আমরা এই যে পিছনের যে শেপটা আছে, এটাকে আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিয়ে দিই, হ্যাঁ? এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিই, আর একটু হালকা দেই। স্যার আমরা রিক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ইলিপ শেপ দিয়ে কেটে মানে আর্ট করতে পারি না? একটু আগে আপনি একটা শেপ আঁকতে বলছিলেন যে পেন টুল দিয়ে আমরা পাতার মতো এঁকে দেবো, ওইটা ওখানে কঠিন কাজ ছিল, কিন্তু এখানে তো পেন টুলের কাজটা সহজ, তাই না? এখানে বরং জি স্যার। ইলিপসটা নিলে আমাদের আরো কাজ বাড়বে, কঠিন হবে। তো আমাদের যেখানে সহজ হবে ওইখানে কাজটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই যে স্যার যে বুঝছি। পিছনের শেপটা আছে, এটা একটা কপি করে আমি এটাকে লক করে দিই, কন্ট্রোল 2, মানে এটা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, এটা আর আমরা নাড়াচাড়া করব না। আর কন্ট্রোল F, ফন্টে পেস্ট করে আমার ওই শেপটা নিয়ে আসলাম এইটা কাটার জন্য। দেখেন দুইটা শেপ, পিছনেরটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে পিছনের এই কালারটা থাকবে, ওইটা আর আমরা ধরবো না। আর উপরে যেটা নিচ্ছি, এটা আমরা কাইটা যত শেপ আছে এই শেপগুলো বানাবো। এখন দেখেন, এখান থেকে আমি পেন টুল নিব, নেওয়ার পর দেখেন এখান থেকে এই বরাবর এরকম পেন টুল দিয়ে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে? এখন এই দাগটা কোন বরাবর গেছে, এখানে কোন বরাবর ধরবো, এটা আমরা কিভাবে নির্ধারণ করব বলেন তো? এই এই শেপটা বা এই পয়েন্টটা কোন জায়গা থেকে গেছে, এটা কিভাবে নির্ধারণ করতে পারি? এরকম একটা রুলস আছে, রুলসটার নাম কি? স্যার ওই যে ভাগ বুঝি না করা স্যার। যে তৃতীয়াংশ, ওই যে কি একটা যেন রুলস বলে, আছে না, রুলসটার নাম কি বলেন? যে ওই যে ভাগ করা 9টা ভাগে ভাগ করে না কি যেন একটা, হ্যাঁ, ওইটা। হ্যাঁ, ওটার নাম কি? রুলসটার নাম কি? ওইটার নাম রবিউল বলেন, রুলসের নাম কি? স্যার রুলস অফ থ্রি নাকি? হ্যাঁ, রুলস অফ থার্ড। রুলস অফ থার্ড থ্রি। থার্ড কে বললেন? স্যার আমি আমি কে? সিয়াম। ছিলাম, থ্যাংক ইউ। রুলস অফ থার্ডস, এই রুলসটার নাম। আমরা 9টা ভাগে ভাগ করে আমরা এটা করতে পারি। এখন দেখেন, যদি এইখানে আমরা 9টা ভাগে ভাগ করি, তাহলে মনে করেন এই বরাবর একটা যাবে, এই বরাবর একটা যাবে, তাই না? তার মানে এই বরাবর যে দাগটা যাবে ঠিক উপরে আমরা এখানে পয়েন্টটা ধরবো। তো এটাকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগ এখানে আসতে পারে, এখানে আসলাম ঠিক উপরে পয়েন্টটা ধরবো, তাই না? তাহলে আমরা পেন টুল দিয়ে এখান থেকে শুরু করি, একটু বাঁকায়ে গেছে,
তো আমরা কি করব, এখানে হালকা একটু এভাবে বাঁকাই দিব, এই পয়েন্টটা রিমুভ করে এটাও হালকা একটু এভাবে বাঁকাই দেব। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম বানাবো। এটার ফিল কালার দরকার নেই, আমরা শুধু স্ট্রোক কালারটা দিলাম। আর তারপরে এইখানের যে কাজটা, এটা দেখেন, এটা কিভাবে করব, এটাও আমরা পেন টুল দিয়ে করব। তবে দেখেন এই পাশেও যেরকম শেপ আছে এই পাশেও ঠিক একই রকম শেপ, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করব, অর্ধেক বানাবো। স্যার অর্ধেক বানায় রিফ্লেক্স করে দিবেন। হ্যাঁ, অর্ধেক বানাই, বাকি অর্ধেক আমরা কি করব, রিফ্লেক্ট করে দেবো, রিফ্লেক্স না রিফ্লেক্ট। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা আবার পেন টুল নিলাম, নেওয়ার পরে এটা দেখেন, এটা কিন্তু এই যে থার্ডস এর যে দাগ, এই দাগের ঠিক আরেকটু উপরে দিতে হবে, তার মানে এই বরাবর আমরা নিতে পারি। ঠিক আছে, এই বরাবর নিতে পারি। তো এখান থেকে শুরু করলে দেখেন, আচ্ছা এরকমটা বানাইলাম। বানানোর পরে এটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করব। ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রোলার নিয়ে আসি। এরপরে এটা সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে যাব, যাওয়ার পরে এখানে একটা ক্লিক করব, অল্টার চেপে নিচের দিকে আরেকটা ক্লিক করব। তখন এটা আমার কি হবে, দুইটা হয়ে যাবে। এটা আরেকটু উপরের দিকে উঠবে, কারণ এখানে দেখেন নিচেও কিন্তু লেখা আছে। তো এই লেখার জন্য আমি এই দুইটা সিলেক্ট করে একটু উপরে উঠাই দিই। ওকে, এখন এই দুইটা শেপ সহ নিচের শেপটা আমি সিলেক্ট করব এবং এই শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি একবারে শেপ বিল্ডারে যাওয়ার পরে এটাকে আলাদাভাবে কাটবো, এটা দরকার নাই, এটা আলাদা কাটবো, আর এটা আলাদাভাবে কাটবো। আর এই যে লাইনগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন এই শেপটা আর হচ্ছে এই শেপটা, এই দুইটা শেপে আমরা কালার দিব। কি কালার দিব, এই ব্লু কালারই দিব, বাট একটু গাঢ় শেড দিব। ঠিক আছে, এখন আমাদের এই ডিজাইনগুলো করে দিতে হবে। আচ্ছা, আমার লেখার কি প্রয়োজন আছে, আমি কি লিখে দিব নাকি আপনারা লিখতে পারবেন? স্যার লিখতে পারবো না, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি লেখা লেখা বাদ দিয়ে বাকি ডিজাইনগুলো একটু করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এই তিনটা শেপ তৈরি করব। এটা করার জন্য আমি এখান থেকে, স্যার শুধু ভর্তি চলিতেছে ওই জিনিসটুক যদি দেখাই দিতেন। আচ্ছা ভর্তি চলেতেছে, ওটা কোনো ওটা ফন্টেও তো পাবেন মনে না। ছিলেও কালার দিছে। ভর্তি চলিতেছে ওইটা, আহ, যদি আপনারা বানাইতে চান তাহলে পেন টুল দিয়ে বানাইতে হবে। হ্যাঁ, আর যদি চান যে এরকম কিছু স্যাম্পল আমি দিয়ে দিব, তাও নিয়ে রেখে দিতে পারেন কম্পিউটারের ভিতরে, কারণ এটা ওই সময় বানানো এইভাবে একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, স্যার চুরি করতে যাই তো ধরা খেয়ে যাইতে পারি। আহ, ধরা কেন খাবেন, অরিজিনাল চোরের মতো চুরি বানাতে তার করতে থেকে হবে। আপনি স্যারটার থেকে আপনি শিখাই দিন, অত রিস্ক নেওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা এটাকে শেপ বিল্ডের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে বাঁকা করে দিলাম। আর এখানে একটা স্টার আছে, এখানে মাথার উপরে আমরা স্টার টুল থেকে একটা স্টার নিব, এখান থেকে এরকম একটা আছে। তো এটার কালারটা চেঞ্জ করে
আচ্ছা এরকম, এটাকে আমি গ্রুপ করে দিলাম। ঠিক উপরে 3টা কপি নিব আমরা। এখন লেখা আপনারা লিখে নেবেন, এটা হয়ে গেল। তারপরে যে কাজটা, এইখানের যে ডিজাইনটা, এটার জন্য দেখেন এই যে একটা দাগ আছে না, এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশে আস্তে করে মিলে গেছে। এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, একটা লাইন নিব আমরা এইভাবে। লাইন নেওয়ার পরে আমরা এটাকে স্ট্রোকে কালার দিব, গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে দেখেন প্রথমে এই মাঝখানের দিকে যে কালারটা আছে এই কালারটা দেওয়ার চেষ্টা করব। এরকম একটা কালার আছে, আর এখানেও একেবারে সেম কালারটাই দিব। মানে দিছি কিন্তু গ্রেডিয়েন্ট, বাট সব জায়গায় সেম কালারটা ব্যবহার করছি। এখন এইটার অপাসিটি, এখানে এসে অপাসিটি আমরা আস্তে করে কমাই দিব 30%। এটাও আমরা অপাসিটি কমাই দিব, এখানেও 30% দিলাম। দেখেন তাহলে এটা আস্তে আস্তে যে দিকে গেছে, এখানে কি হয়েছে, কমে গেছে, মানে আস্তে আস্তে স্বচ্ছ হয়ে গেছে। এখানেও ওই কাহিনীটাই হবে। এখন দেখেন এটা আস্তে আস্তে এখানে দিয়ে মিলে যাবে, ঠিক আছে। আর একটা কাজ করতে পারি, এটার ইউনিফর্ম এখান থেকে চেঞ্জ করে এটা কি করতে পারি, এটা দিয়ে দিতে পারি হোয়াইট প্রোফাইল 1। তাহলে মাঝখানে মোটা থাকবে আর আস্তে আস্তে কি হবে, চিকন হবে। একটু স্ট্রোক বাড়াই দিতে পারি, এরকমটা থাকবে। আচ্ছা তারপরে আছে এখানে একটা শেপ, যেটার 4 কোণায় গোল। এটা শুধুমাত্র ফিলে কালার হবে, এবং কালারটা এইটার কালার দেই। ওকে, এখন দেখেন এইখানের যে কালারগুলা, এটা সব শেপ কিন্তু সেম, কিন্তু কালারটা একটু ভিন্ন। তো আমরা এখানে কি করব, এটা একটু মাঝখানে নিয়ে নেই। এই একটাকে ধরেই কপি করে আমরা বাকিগুলো বানাই নিব। এর সাথে ছোট আরেকটা শেপ আছে এখানে। এটাও শেপ অনুযায়ী কিন্তু আলাদা। দেখেন এখানে এই কালার, এটা আর এটা, এই তিনটার কালার একই সেম থাকবে। এখানে যদিও সবুজ কালার দিছে, আমরা কিন্তু সবুজ কালার না দিলে সমস্যা নেই। আমরা হচ্ছে ওই যে কালার সিম যেটা দেওয়া আছে আমরা ওইটাই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তার স্যাম্পলে তো সাদা কালো থাকবে, ওইটা তো আর বোঝা যাবে না। সবগুলা যদি এক কালার দিই তাহলে তো সমস্যা নেই। স্যাম্পলটা হয় কি, দেখেন এখানে দেখেন, এখানে আসলে শেপ আছে কিনা তাই বোঝা যায় না, তাই না। হুম, আবার তো কিছু, তাইলে তো আমি এক কালার ইউজ করতে পারি, কারণ যেহেতু এখানে বোঝাই যায় না। আবার এইটা দেখেন, এখানে স্যার কিন্তু যেহেতু স্যার শেপ দেখা যায় না, শেপ না দিলেও তো স্যার কোনো সমস্যা নাই। না সমস্যা নেই। এইটা দেখেন, এখানে কিন্তু কালার আছে বোঝা যায়, তাই না। আর এইটা একটু কালো বেশি হয়েছে,
তার মানে এইটা হচ্ছে গাঢ় কালার আর এইটা হচ্ছে হালকা কালার, এইভাবে আপনাকে পার্থক্য করতে হবে। ঠিক আছে? আর এইখানে যেহেতু এরকম নাই, গাঢ় হালকা বোঝা যায় না, তো এইখানে এই দুইটা শেপ আপনি না দিলেও সমস্যা নেই, এইখানে শেপ না দিলেও সমস্যা নেই, বাট এই শেপটা তো দিতে হবে। এবং এই যে এখানে কিন্তু শেপ আছে আর একটা, তাও বোঝা যায়। তো এগুলো যতদূর বোঝা যায় অতদূর তো দিবেনই। ঠিক আছে? যেমন এই শেপটা এইখানে অবশ্যই আছে, বাট এই শেপটা নাই, তাই না? এটা আমরা না দিতে পারি, সমস্যা নেই। এটা ওইখানে আছে কিন্তু এটা নাই, এরকম ছিল। বাট এই তিনটাই কিন্তু আবার এইখানে আছে, এইখানে। এটাকে আমরা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা, আর এইখানে যে ফোন নাম্বার যেটা দিয়েছে ওইটা কিন্তু আমাদের এইখানে, হ্যাঁ আছে, এই যে ফোন নাম্বারের এটা আছে, তো এটা দিতে হবে। আমরা এই একই শেপ কিন্তু বারবার ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা আমাদের মতো করে আমরা ব্যবহার করব। আমি লেখাগুলো দিলাম না, লেখাগুলো আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাদের লোগোটা, এই বই কিন্তু বানাইতে হবে না, আমাদের লোগোটা আমরা এখানে বসাবো। আমরা লোগো বানাইছিলাম, এই লোগোটা, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড বাদে এই লোগোটা আমরা এখানে কি করব, এটাই নিয়ে আসবো। স্যার স্যাম্পলে এই লোগোটা বসাইতে বলছে এখানে, হ্যাঁ, লোগোই তো, ওইটাই দাও আর এটাই তো বসাবো। এখানে দেখেন আমার অরিজিনাল কোশ্চেন দেখেন, এখানে হাতের নিচে ওই লোগোটাই আছে। বাট যেহেতু আমরা এটা এআই দিয়ে বানাইছি, তাই এআই ওর মতো করে একটা লোগো বানাই দিছে, বুঝতে পারছেন? এটা আমাদের এখানে এই লোগোটাই হবে। স্যার পরে যদি দেখা গেল ওইটাই। না, ওটা থাকবে না। আর যদি থাকে তাহলে সমস্যা কি, এটা বানাইতে পারবেন না? এই বইটা অসম্ভব তো কিছু না, বানানো যাবে তো। তবে নিশ্চিত থাকেন, একটা এআই তে যে পোস্টার যেটা লোগো বানাবো, ওই লোগোটাই এখানে থাকবে, নতুন করে আবার একটা বানাইতে বলবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে যে আইকনগুলো আপনারা বানাইতে পারবেন না। জি স্যার। আচ্ছা, এখন এই ভর্তি চলছে এটা কোথায় পাবো, তাই তো? এটা নিয়ে সমস্যা। এই ভর্তি চলছে যদি আপনার আপনার কম্পিউটারে না থাকে বা কোনো ফন্ট না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার বানাইতে হবে। হ্যাঁ, এবং বানাইতে হবে পেন টুল দিয়া। এগুলা এরকম ফন্ট সাধারণত পাওয়া যায় না। এখন যদি আপনার মানে নাই করতে চান, লিখতেই চান, বানাইতেই চান, তাহলে আপনারা কি করবেন, যে কোনো বাংলা একটা ফন্ট দিয়ে ভর্তি চলছে লিখবেন, লেখার পরে এইভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। আমি দুইভাবে দেখাই দিচ্ছি, দেখেন। আমি প্রথমত ভর্তি চলছে লিখতেছি, তো লেখার জন্য আমাদের বাংলা ফন্ট নিতে হবে। দেখি এরকম টাইপের কোনো ফন্ট পাওয়া যায় কিনা।
এরকম ফন্ট মনে হয় পাওয়া যাবে না, আমি এই যে এলআই শামীম নূর দিয়ে করে দিই। আপনারা যেটা ওই যে গ্রাম্য বাজারে যে ফন্টটা ব্যবহার করছিলেন না, ওটা দিয়ে করে দিচ্ছি। আমার কম্পিউটারটা স্লো চলতেছে, আমি যা অ্যাপস ওপেন করা আমি এগুলো একটু কাইটে দিই। ওকে, আমি এখানে বাংলা লিখব, ভর্তি চলছে। কি ফন্ট হয়ে গেল? আচ্ছা, এইটার মাঝখানের ফাঁকা কি বলে? লিডিং না স্যার? লিডিং। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা কমাবো কিভাবে? ক্যারেক্টার ভিতর লিডিং থাকে না ওখান হ্যাঁ, থেকে? ক্যারেক্টারের ভিতরে লিডিং থাকে, সেখান থেকে আমরা এটাকে কমাবো। একেবারে গায়ে মিশিয়ে দেবো। হ্যাঁ, ওকে। এখন এটাকে আমরা আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন। দেখেন, এইটার মতো তো আর হবে না, কিন্তু কাছাকাছি এরকম যাবে। ঠিক আছে, এখন এইটার যে ইফেক্টটা আমাদের দিতে হবে, পিছনে ওই যে একই রকমের কালার আছে, এটা বানাইতে হবে। আর প্লাস একটা স্ট্রোক কালার ওই যে স্ট্রোকে আছে, এটা আমাদের দিতে হবে, তাই তো? এখন স্যার দেখেন, ওইটা তো মনে হয় স্ট্রোক আউটলাইন দিয়া দিছে। হ্যাঁ ওইভাবেই আমাদের হয়ে যাবে। দেখেন, আমরা এইটার একটা কালার দেব, এটার মতোই বানানোর চেষ্টা করি। হ্যাঁ, যদি ওরকম একটা কালার দিতে চাই। আচ্ছা, এইটাকে আমরা ডাবল করব। এটা একটা আছে, আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। ব্যাকে পেস্ট করার পরে এইটার আমরা স্ট্রোকে যাব। স্ট্রোক প্যানেলে যাওয়ার পরে আমরা স্ট্রোক বাড়াই দেব। প্রথমত 50 দিলাম, দেখি কি হয়। 50-এ বেশি হয়ে গেছে, কমাই দিব। দেখেন, ওই যে যে ফাঁকা জায়গাটা, ওরকমটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এইটা দেওয়ার পরে দেখেন, এটার মতো যদি করতে চাই, তাহলে এটার স্ট্রোক কালারটা চেঞ্জ করতে হবে। স্ট্রোক কালার চেঞ্জ করে আমরা ওই একটু হালকা, ওটার থেকে হালকা কালার দিব। ওকে, আর একটু বাড়ানো লাগবে। আর একটু বাড়ানো লাগবে। ওকে, স্যার কালারের কথা বলি নাই। স্ট্রোক বাড়াইতে হবে আরো। আর কারণ ওই যে চর ভিতরে যে ফাঁকা আছে তো। ফাঁকায় সমস্যা নেই, ফাঁকাতে কি হয়। আর ফাঁকা থাকলে আমরা আলাদা শেপ দিয়ে নিলাম, সমস্যা নেই। দেখেন কি করি। আচ্ছা, এটা দিলাম, এটা আরেকটু গাঢ় কালার করে দিই। ওকে, এখন দেখেন ওইটার বাইরে আরেকটা দাগ আছে, এটাই, তাই না? এইটা যদি বানাইতে যাই, তাহলে আমরা ওই যে পিছনের যে স্ট্রোকটা আছে, ওইটাকে আমরা এক্সপান্ড করে কি করব, আবার ফিলে বানাই দেব। ঠিক আছে, স্ট্রোক বানাই দিলাম। ওইটাকে আবার আমরা স্ট্রোক কালার দিব। এইটার যে কালারটা দিছি, সেম কালারটা, এটার কালারটার কোড আমরা কপি করব এখান থেকে। কপি করার পরে পিছনের যে শেপটা আছে ওইটা ধরে আমরা এইখানে কালার দিব। স্যার এক্সপান্ড কি করলেন উপরেরটা নাকি পিছনেরটা? পিছনেরটা,
উপরেরটা তো আমরা স্ট্রোক দেই নাই, দিছি। এই যে উপরেরটা দেখেন, এই যে সরাই ফেলাইলাম, এই পিছনেরটা আমরা স্ট্রোক দিছি, তাই না? এখন দেখেন এটা কি হয়েছে, মাঝখানেও চলে আসছে না? এই চলে আসার কারণে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে দেখেন সব অ্যাড করে দেবো, একবারে ধরে অ্যাড করে দেবো। এবার তো আর ওই পিছনে ফাঁকা থাকার সম্ভাবনা নাই, থাকবে? থাকবে না কিন্তু। হুম। স্যার এটা করতে বেশি টাইমও লাগবে না। আচ্ছা, এবার এটাকে ধরে আমরা আহ, উপরের কালারটা আবার গাঢ় হয়ে গেছে, এটা হালকা করে দিই। এবার আমরা এইটাকে নিয়ে এখানে বসাই দিব। হ্যাঁ, ওই যে মাঝে মাঝে কিছু আছে, এই যে দাগ রয়ে গেছে, ওইটা স্ট্রোক আপনারা সুন্দরভাবে করবেন শেপ বিল্ডার দিয়ে। হ্যাঁ, এই দুইটা পরে অ্যালাইন করে আমরা মাঝখানে বসাই দেব, অ্যালাইন করব দুই দিকেই। এবার এটাকে গ্রুপ করে এবার আমার ডিজাইনের মাঝখানে বসাই দেব। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই লেখাগুলো লিখলেই কিন্তু আমাদের ডিজাইন রেডি। ঠিক আছে, তারপর আরেকটু পরে দেখি যে আমাদের কোনো কিছু বাদ পড়লো কিনা। স্যার ওই যে উপরের শেপের ওইটা তো ওই যে মানে উপরে যে কালার ওইটা এটা স্ট্রোকের কালার ওইটা দিবেন না? হ্যাঁ। এটা তো আমাদের এখানে নাই, তো আমাদের অরিজিনাল টুলসে এটা নাই। তারপর যদি আপনারা দিতে চান দিতে পারেন। দেখেন তাহলে কিভাবে করবেন, এই যে উপরে যে শেপটা আছে না ব্লু কালারের, এই শেপটাকে আমরা কপি করব। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করে শিফট আর অল্টার ধরে একসাথে চারদিক থেকে সমানভাবে আমরা এটাকে ছোট করে দিব। দেখেন চারদিক থেকে এই যে ছোট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন চারদিক থেকে ছোট করার পরেও কিন্তু একবারে অরিজিনালি সমানভাবে ছোট হয় নাই। এই যে আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিলাম। এখন এই নিচের দিকে এটা পয়েন্ট ধরে করতে হবে, পয়েন্টটা ধরে উপরের দিকে উঠে জায়গাটা অ্যাডজাস্ট করলাম আর কি। শেপের আকৃতি যদি সমান থাকতো চারদিক থেকে তাহলে কিন্তু আর এটা করা লাগতো না, যেহেতু সমান নাই তাই আমার এটা করা লাগছে। এই করলাম। দেখেন এবার আমরা কি করব, এই যে উপরের যে শেপটা এটার কালার ঠিক থাকবে, কিন্তু পিছনের কালারটা আমরা কি করব, ওইটার কালারে করে দিব। কোনটার কালারে করব, এই যে উপরের এইটা। দেখেন এখন কি আছে, এখানে কর্নারে একটু এইভাবে বাঁকা আছে না, এইটা বাঁকা করতে হবে। এটা আমরা বাঁকা করব কিভাবে, এই শেপটা বাঁকা করব, তাই না? এটা সিলেক্ট করার পরে আমরা কি করতে পারি, এখানে ইরেজার আছে না, ইরেজার দিয়ে আমরা এখানে এইভাবে আরেকটু বড় করে ইরেজ করে দিতে পারি নাকি। এটা কিন্তু আমাদের ইসে নাই, টুলসে নাই, এই বাড়তি কাজ করার কোনো দরকারই ছিল না। স্যার এটা ওই যে পোস্টারে নাই, মানে স্যাম্পলে নাই ডিজাইন? না, আমাদের যে অরিজিনাল যে টুলস ওখানে নাই। ঠিক আছে, বুঝলাম না অরিজিনাল টুলস মানে। এই যে যে স্যাম্পলটা এখানে দেখতেছেন এটা হচ্ছে এআই হুম। দিয়ে বানানো। দেখেন এটার বানানো অনেক ভুল আছে, এই যে ওর এআই যেভাবে পারছে সেভাবে লিখছে। হ্যাঁ, কিন্তু আমাদের অরিজিনাল যে টুলসের ছবিটা আপনাদের দেখাইলাম, আমি ছবিটা আবার একটু দেখাই, এই যে হচ্ছে অরিজিনাল ছবি।
দেখেন এখানে আমাদের ওইটা নাই। হ্যাঁ, দেখছেন কোনো আকৃতিতে বোঝা যায় যে ওইটা আছে? নাই। ওটা আসলে অরিজিনালি নাই, এই কারণে আমি দিতে চাই নাই, বাট দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আমরা খেয়াল করব, আমরা কোনো অপশন বাদ পড়ে গেছে কিনা সেটা দেখব। এই যে ফন্টগুলো কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের কম্পিউটারে কিন্তু নাই, এগুলো ডাউনলোড করে নিতে হবে। এই ফন্ট, এটা নতুন। তারপরে আইকন, আইকন যেগুলো আছে এগুলো তো আমরা বানাইতে পারবো না? এই যে হোয়াটসঅ্যাপের আইকন, টেলিফোন, তারপর লোকেশন, এই আইকন আমরা কিন্তু সবগুলো আগে বানাইছি, এগুলো আমরা বানাইতে পারবো। এগুলো তো সিম্বলেই আছে, সিম্বল থেকে হ্যাঁ, আপনাকে কইরা নিলাম। ওকে, সমস্যা নাই। তারপরে আর কি করা আছে, এই যে সেভ করতে হবে এগুলা। সেভ করার পরে সেভ তো করতে পারবো, তাতে সমস্যা নাই। আমাদের কিন্তু এখানে আরো কি আছে, রেজিস্ট্রেশন মার্ক দেওয়া বাকি আছে, কালার বার দিতে বাকি আছে, ওগুলো কিন্তু দিতে হবে। হ্যাঁ, জি এখন স্যার পারবো। হ্যাঁ ওটা পারবেন। তাহলে আমরা এখন কি করব, আমরা এটাকে ওই যে 14 নম্বরে যেটা বলছে জিপ করব। হ্যাঁ, জিপ করে তারপরে কিভাবে হ্যান্ড ওভার করতে হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এই সবগুলো কিন্তু একটা ফোল্ডারে সেভ করছি, তাই না? আমি এটাকে একটু এআই তে সেভ করি। Okay, এখন এটা তো আমরা কোনো না কোনো ফাইলে সেভ করছি আমরা, তাই না? আপনাদের যেমন জব 2, জব 3 এরকম ফোল্ডার আগে থেকে বানাইতে বলে, এরপরে সেভ করতে বলে। তো আমি এখানে জব 2 না দিয়া তারাবিয়া আইডিয়াল স্কুল নামে একটা ফোল্ডার বানাই রাখছি। হ্যাঁ, দেখা যায় এই যে এই ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর আমার ওই ফাইলগুলো আছে। এখানে এই যে এই ফাইলগুলা আপনারা হচ্ছে এই যে পিএনজি পিএইচডি যা খুশি সব সেভ করার পরে এই ফোল্ডারে যাবেন, যে ফোল্ডারে সেভ করছেন। হ্যাং হ্যাং করে আছে আছে স্যার, হ্যাং করে দেখা যায় না ঠিক মতো। আমি আজকে মোটামুটি ল্যাপটপটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চালাইতেছি, এখন আর মানে ঠিকমতো কাজ করতেছে না। ওকে, এই হচ্ছে আমার ফোল্ডার, যে ফোল্ডারের ভিতরে আমরা সবগুলো ফাইল সাজাই রাখছি। এবার এটাকে ডান বাটনে ক্লিক করে আমরা এখানে একটা এই যে অপশন আছে কম্প্রেসড টু, কম্প্রেস না, অ্যাড টু তারাবিয়া আইডিয়াল স্কুল ডট রার, আর এ আর, এই রার কিন্তু একটা জিপ ফাইল। হ্যাঁ, অথবা যদি আপনাদের এটা না থাকে, হ্যাঁ এই রার এটা ইনস্টল করতে আলাদা কম্পিউটারে, এই রার যদি ইনস্টল করা না থাকে তাহলে এই অপশনগুলো আপনারা পাবেন না। আপনাদের ল্যাবের কম্পিউটারে সবগুলো যতগুলো আছে প্রত্যেকটা কম্পিউটারে মোটামুটি এই সফটওয়্যারটা দেওয়া আছে, কিন্তু যদি এটা না থাকে তাহলে আপনারা এই রারের জায়গায় আপনারা একটা জিপ নামের একটা অপশন পাবেন। তো ওইটা যদি দিয়ে দেন তাহলে হয়ে যাবে। যেমন এটা এই যে রার আছে, রারে দিব, আর যদি এটা না থাকে তাহলে এখানে আসবে অ্যাড টু জিপ, ZIP, এটা থাকবে, তখন আমরা কিন্তু এটাকে দিতে পারবো। তো এটা দিলাম, দেওয়ার পরে একটু সময় নেবে, যদি ফাইলের সাইজ বেশি বড় হয় তাহলে বেশি সময় নেবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার জিপ ফাইল, এটাকে আমরা হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, আপনাদের হ্যান্ড ওভার করতে হবে না, কম্পিউটারে থাকবে। যদি পেন ড্রাইভে নিতে চাই তাহলে পেন ড্রাইভে এই ফাইলটা দিয়ে দিবেন। এখন এটার সুবিধাটা কি? স্যার এইটা কি প্রথম, বলেন। স্যার এইটা কি যে প্রথমে সেভ করার পরে, ফাইলে সেভ করার পরে তারপরে কি এই যে এই ডান বাটনে ক্লিক করে জিপ ফাইলে হ্যাঁ, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, বলে ফটোশপ, ওয়ার্ড, জি। সব কাজ শেষ করবেন। আচ্ছা, সব কাজ না, যেহেতু এটা শুধুমাত্র এআই এর ক্ষেত্রে বলছে, তো এআই এর জব 2 ফোল্ডারটা আমরা শুধু জিপ করব। কারণ জব 1 এ থাকবে আমাদের অফিসের কাজ, জব 2 তে থাকবে ইলাস্ট্রেটর, 3 তে থাকবে ফটোশপ। যেহেতু এটা এআই তে বলছে, তো আমরা কি করব, জব 2 ফোল্ডারটা এরকম বানাবো। ঠিক আছে, এবং এই কাজটা করতে হবে সব কাজ করার পরে। আমার ইলাস্ট্রেটর কাজ ফাইনাল, একেবারে আর কোনো কাজ নাই, সব শেষ। আমি সবগুলা ফাইল সেভও করে ফেলাইছি, জেপিজি, পিএনজি, এসভিজি সবগুলো সেভ করছি। সেভ করার পর একটা ফোল্ডারের ভিতরে তো সেভ করছি, ওই ফোল্ডারটা আমরা কি করব, জিপ করে দিব।
বোঝা গেছে? এরকম জিপ ফাইল বানাবো। এটার সুবিধাটা কি? এটা এখন একেবারে মনে করেন এই যে দেখেন কি আছে, বইয়ের মতো আটকাই দিছে একেবারে বেল্ট দিয়া, তালা মেরে দিছে। এটার ভিতরে ফাইলগুলা সংরক্ষিত থাকবে, সুন্দরভাবে সুরক্ষিত থাকবে। অনেক সময় আছে যে ফাইল যখন ট্রান্সফার করি, এটার ভিতরে যে ফাইলগুলো অনেক সময় মিসিং হয়, অথবা অনেক সময় এমন আছে যে আপনাদের যে সফটওয়্যারগুলো যেগুলো দিই দেখবেন ম্যাক্সিমাম সফটওয়্যার এরকম রার ফাইলে দেয়। এটার কারণ হচ্ছে সফটওয়্যারের ভিতরে এমন অনেক অনেক ফাইল আছে যেগুলো উইন্ডোজের যে সিকিউরিটি সিস্টেম ওরা ভাইরাস হিসেবে ধরে নেয়। আর ভাইরাস হিসেবে ধরে নিলে ওটাকে গায়েব করে দেবে, আর গায়েব করলে আপনার সফটওয়্যার কাজ করবে না। এই কারণে অনেক সময় আছে যে এটা ট্রান্সফার করার সময় এটা সবচেয়ে বেশি সুবিধা হয়। ঠিক আছে? আর এটার ভিতরে তো অনেকগুলো ফাইল ছিল, তাই না? এর চেয়ে আরো অনেক বেশি ফাইলও থাকতে পারে, কিন্তু যখন আমরা এটাকে রার করব তখন সেটা একটা ফাইল হিসেবে গণ্য হবে। বুঝতে পারছি? স্যার জিপ ফাইলে ঢোকা যায় না দুইবার ক্লিক করলে? হ্যাঁ যাবে, জিপ ফাইলে ঢোকা যাবে, আমি ঢুকে দেখাচ্ছি। এটা ঢুকলে কেমন দেখা যাবে একটু ঢুকে দেখান তো। এই যে এটা ওপেন করলে এই যে এরকম আসবে। এটা হচ্ছে মূলত একটা পেইড সফটওয়্যার, বাট আমরা তো আর কিনি না। এই কারণে এই প্রথম যে নোটিফিকেশন আসতেছে কেনার জন্য, এটা আমরা কেটে দেবো, এটা দরকার নেই। এটা হচ্ছে আমাদের ফাইল ওপেন হয়েছে। এটার পরে এটা হচ্ছে আমাদের মূল ফাইল। এটার ভিতরে ঢুকলে আপনি এই যে আপনার ফাইলগুলো সব পাবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আপনারা বলেন তো আজকের কোশ্চেনটা কেমন ছিল, বা কোনো অসুবিধা হয়েছে কিনা বুঝতে। স্যার ক্লাসের ভিডিওটা একটু দিয়ে দিন তো, আমি ওই লোগোটার সময় ছিলাম না, মানে শেষের দিকে ঢুকছি, আচ্ছা জয়েন দিব হয়েছি দিব ক্লাসে। ওকে, ক্লাসের ভিডিওটা দিব, হয়তো বা আধা ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। ওকে। তারপরে আর কেউ? আজকে তো আমরা কিছু মানুষের সাথে কথা বললাম, আর বাকি সবাই চুপ ছিলেন।